নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তীর বছরব্যাপী কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে জনজাতি উন্নয়নে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জনজাতি ছাত্রাবাসে দৈনিক খাদ্য বরাদ্দ বৃদ্ধি থেকে শুরু করে নতুন হোস্টেল নির্মাণ ও যুবকদের জন্য ৫০০টি বৈদ্যুতিক অটো প্রদানের দিলেন ঘোষণা। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের সদর কার্যালয় খুমলুঙে শনিবার অনুষ্ঠিত হল বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্যের জনজাতি উন্নয়ন নীতির ভবিষ্যৎ দিক চিহ্ন নির্দেশ করছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন জনজাতি ছাত্রাবাসের ছাত্রছাত্রীদের জন্য মাথাপিছু দৈনিক বরাদ্দ ৮০ টাকা থেকে ১০০ টাকা বৃদ্ধি, অভয়নগরে ১০০ শয্যার জনজাতি হোস্টেল নির্মাণ, জনজাতি যুবকদের জন্য ৫০০টি বৈদ্যুতিক অটো প্রদানের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বর্তমানে ৩৪,০০০ ছাত্রছাত্রীকে ছাত্রাবাস বৃত্তি দেওয়া হচ্ছে। চলতি আর্থিক বছরে বিভিন্ন ছাত্রছাত্রী নিবাসে আরো ২,৭০০ আসন বৃদ্ধি করা হবে। ছাত্রাবাস বৃত্তির হার বর্তমানে দৈনিক ৮০ টাকা ছিল, সেটাকে বৃদ্ধি করে 1 ডিসেম্বর ২০২৫ থেকে প্রতি ছাত্রছাত্রী দৈনিক ১০০ টাকা করা হবে। ২০২৫-২৬-এর যে চলতি আর্থিক বছর, সেখানে অতিরিক্ত ৮,৮১,০০,০০০ টাকা এবং পরবর্তী আর্থিক বছরে ২০২৬-২৭-এ সেখানে ২৩,৩৫,০০,০০০ টাকা ব্যয় হবে। আগরতলার অভয়নগরে যে কলেজ পড়ুয়া ছাত্রদের জন্য ১০০ শয্যা বিশিষ্ট একটি বয়েজ হোস্টেল নির্মাণ করা হবে, যার জন্য আর্থিক ব্যয় হবে ৫,৭৪,০০,০০০ টাকা। ক্রীড়া দক্ষতা ও খেলোয়াড়ি মনোভাবের বিকাশের জন্য আগে শুধু সরকারি হোস্টেলগুলোতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হতো। এই বছর যেগুলো এনজিও দ্বারা পরিচালিত হয়, সেই হোস্টেলগুলোকেও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে। এর জন্য প্রায় ৯০ লক্ষ টাকা ব্যয় করা হবে। ইতিমধ্যে ১০০টি সরকারি এসটি হোস্টেল স্মার্ট ক্লাস স্থাপন করা হয়েছে। আরো ৭০টি সরকারি এসটি হোস্টেল স্মার্ট ক্লাস সুবিধা সম্প্রসারিত করা হবে। এর জন্য প্রায় ২,৮০,০০,০০০ টাকা ব্যয় হবে। মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে ১৯ কোটি টাকার আর্থিক সহায়তায় ৫০টি জনজাতি সরকারি হোস্টেলে সৌর শক্তি ভিত্তিক জল পরিশোধক সহ কম্পোজিট সৌর ইউনিট স্থাপন করা হবে। চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের অধীনে ৫০০টি বৈদ্যুতিক অটো বেকার জনজাতি যুবতীদের মধ্যে বিতরণ করা হবে, যার আর্থিক ব্যয় হবে ২০ কোটি টাকা। শুধু তাই নয়, রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স ইত্যাদির জন্য সরকার থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এছাড়াও এই মিশনের অধীনে মোটর ড্রাইভিং প্রশিক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন মিশনে অধীনে ৩০,০০০ জনজাতি মহিলা তাঁতিকে সুতা বিতরণ করা হবে, যার আর্থিক ব্যয় ৩ কোটি টাকা। বন্ধুগণ, জনজাতিদের উন্নয়নের ক্ষেত্রে হবে না কোনো রকম আপোষ। জনজাতি উন্নয়নে বিশেষ পদক্ষেপের স্বীকৃতি হিসেবে তিনটি জাতীয় পুরস্কার অর্জন করেছে ত্রিপুরা বলে ওই দিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গৌরব দিবস উদযাপন করা হচ্ছে। রাজ্য সরকার জনজাতি জনগোষ্ঠীর যে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিশেষভাবে সচেষ্ট এবং এই অবিরাম প্রচেষ্টার ফলস্বরূপ সম্প্রতি ত্রিপুরা রাজ্যে ৩টি জাতীয় পুরস্কার অর্জন করেছে। পিএম জনমন এবং ভর্তি আবাস জনভাগিদারি অভিযান বাস্তবায়নের সেরা পারফর্মিং রাজ্য হিসাবে 2টি পুরস্কার লাভ করেছে। বন্ধুগণ, ১৭ অক্টোবর ২০২৫ দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত আজি কর্মসূচি অভিযান, সেখানে জাতীয় সম্মেলনে ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের যিনি সচিব আছেন, মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন। এছাড়াও পিএম জনমন বাস্তবায়নের জন্য দেশের মধ্যে সেরা পারফর্মিং জেলা পুরস্কারটিও উত্তর ত্রিপুরা জেলাকে দেওয়া হয়েছে। বন্ধুগণ, জনজাতিদের আর্থ-সামাজিক উন্নয়নে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের সদর কার্যালয় খুমলুঙে এদিন একগুচ্ছ সিদ্ধান্ত ঘোষণার মধ্য দিয়ে রাজ্যের জনজাতি সম্প্রদায়ের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
উল্লেখ করা যেতে পারে বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি শেষ হয়েছে শনিবার। 15 নভেম্বর 2024 সাল থেকে জনজাতি গৌরব দিবস হিসেবে পালিত হয়েছে এই কর্মসূচি, যা শেষ হয়েছে শনিবার অর্থাৎ 15 নভেম্বর 2025-এ। বিহারের জামুইতে এই কর্মসূচি উদযাপনের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ জুড়ে বিশেষ করে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বছরব্যাপী বিশেষভাবে উদযাপন করা হয় এই কর্মসূচি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা উমাকান্ত একাডেমি স্কুলের সামনে থেকে জনজাতি গৌরব দিবস উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে অনগ্রসর জনজাতি জেলাগুলিকে এগিয়ে নেওয়ার যে প্রচেষ্টা শুরু হয়েছে, সেই ধারা বজায় রেখে ত্রিপুরা সরকারও জনজাতিদের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শোভাযাত্রায় অংশ নেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মাও। উমাকান্ত একাডেমি থেকে শুরু হওয়া শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পেরিয়ে শেষ হয় রবীন্দ্র ভবনের সামনে এসে। মাননীয় প্রধানমন্ত্রীজি, আপনারা সবাই জানেন যে এতদিন যাকে কোনোদিন সম্মান জানাননি, আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার নেতৃত্বে যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং উনি সবসময় বলছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেটাকে সামনে রেখে আজকে জনজাতিদের তাদের সম্মান জানানোর জন্য, যারা দেশকে স্বাধীনতার জন্য তাদের যে অবদান এবং ভগবান বিরসা মুন্ডাকে সম্মান জানানোর যে ওনার 150 বছর যে জন্মজয়ন্তী উপলক্ষে যে ঘোষণা, সেটা আগে কোনো প্রধানমন্ত্রীজিকে আমরা দেখিনি। 1 বছর সমানে 2024-এর 15 নভেম্বর থেকে 1 বছর 2025-এর 15 নভেম্বর পর্যন্ত ওনার যে জন্মশতবার্ষিকী, সেটাকে পালন করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে ওনার নির্দেশে আমরা কাজ করছি। তো আজকেও আপনারা সবাই জানেন 15 নভেম্বর 2025, তো সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনজাতি আন্দোলনের প্রবাদ প্রতিনিধি বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে। প্রদেশ কংগ্রেস ও আদিবাসী কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান। বিরসা মুন্ডার সংগ্রামী জীবন, জনজাতি সমাজের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অগ্রণী ভূমিকা এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর ঐতিহাসিক অবদান নিয়ে আলোচনা করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। বিরসা মুন্ডার আদর্শ ও সংগ্রাম আজও সমাজকে পথ দেখাচ্ছে এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রক্ষার্থে আদিবাসীদের তাদের সংস্কৃতিকে বাঁচাতে, তাদের যে আচার আচরণ, ধর্মীয় আচরণ, সেগুলি যাতে কোনো অবস্থাতেই বিলুপ্ত না হয়, আজকে ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার এই জন্মতিথিতে সমগ্র দেশের মানুষের সঙ্গে ত্রিপুরা রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে, এগিয়ে আসুন, সংঘবদ্ধভাবে লড়াইয়ে অবতীর্ণ হন এই বিজেপির জঙ্গল রাজের বিরুদ্ধে, যারা আদিবাসীদের অধিকার কেড়ে নিয়ে, আদিবাসীদের ভাষার অধিকার, আদিবাসীদের তাদের পোশাক পরিচ্ছদের অধিকার থেকে বঞ্চিত করার যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাদের সংরক্ষণের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে সংবিধান পাল্টে দেওয়ার যে প্রচেষ্টা তারা নিয়েছে, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ। ত্রিপুরা ক্ষুদ্র ও কুটির শিল্প নিয়ে সরকারি প্রচার যেখানে অগ্রগতি ও সফলতার ছবি আনছে, সেখানে বাস্তব পরিসংখ্যান দেখাচ্ছে সম্পূর্ণ বিপরীত চিত্র। পিএমইজিপি প্রকল্পের বরাদ্দ অর্থের বড় অংশ অব্যবহৃত। এই ক্ষেত্রে ক্রমশ কমছে শিল্প ইউনিট স্থাপন ও উৎপাদন। মহিলাদের অংশগ্রহণও ন্যূনতম। ফলে উন্নয়ন ও পরিকল্পনার কার্যকারিতা নিয়ে সরাসরি উঠছে প্রশ্ন। ত্রিপুরার ক্ষুদ্র ও কুটির শিল্প নিয়ে সরকারি ভাষণে বিপ্লব ও অগ্রগতির যে চিত্র তুলে ধরা হচ্ছে, পরিসংখ্যান দেখাচ্ছে তার সম্পূর্ণ বিপরীত চিত্র। প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম বা পিএমইজিপিতে ত্রিপুরার ব্যর্থতা, অব্যবহৃত তহবিলের বিশাল অঙ্ক, শিল্প ইউনিট স্থাপনের ক্রমাগত পতন এবং উৎপাদনে উত্তর পূর্বের মধ্যে সবচেয়ে নিচে থাকার ঘটনা, সব মিলিয়ে প্রশ্নের মুখে সরকারি প্রচার। 2023-24 অর্থ বছরে উত্তর পূর্বাঞ্চলের জন্য পিএম
ইজিপিতে বরাদ্দ হয়েছিল 266.60 কোটি টাকা। এর মধ্যে ত্রিপুরার অংশ 26.68 কোটি টাকা, কিন্তু রাজ্য ব্যয় করতে পেরেছে মাত্র 14.44 কোটি, অর্থাৎ 12 কোটিরও বেশি অর্থ অব্যবহৃত। এই ব্যয় হ্রাস কোনো আকস্মিক ঘটনা নয়। বিশেষজ্ঞদের মতে প্রকল্প অনুমোদনে বিলম্ব, গ্রাউন্ড সার্ভে বা ফিজিবিলিটি অ্যাসেসমেন্ট ঘাটতি, উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও হ্যান্ড হোল্ডিং এর অভাব, ব্যাংক উদ্যোক্তা সমন্বয়ের দুর্বলতা, এই সবকিছুই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকল্প বাস্তবায়নে। ত্রিপুরার উৎপাদন 2023-24 সালে মাত্র 2.51 লক্ষ টাকা, যা অন্যান্য উত্তর পূর্ব রাজ্যের তুলনায় বিপর্যয়করভাবে কম। এই সময় আসামের উৎপাদন হলো 1627 লক্ষ টাকা, মণিপুরে 195 লক্ষ টাকা, নাগাল্যান্ডে 51.96 লক্ষ টাকা, মেঘালয়ে 44.97 লক্ষ টাকা, অরুণাচলে 22.44 লক্ষ টাকা, সিকিমে 12 লক্ষ টাকা, মিজোরামে 3.31 লক্ষ টাকা, অর্থাৎ ত্রিপুরার ক্ষেত্রে তা হলো সর্বনিম্ন মাত্র 2.51 লক্ষ টাকা। উত্তর পূর্বে সবচেয়ে নিচে অবস্থান করে কার্যত শিল্প উৎপাদনের প্রতিযোগিতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ত্রিপুরা। পিএম ইজিপি প্রকল্পের লক্ষ্য ছিল গ্রামীণ ও শহুরে ক্ষুদ্র শিল্প বৃদ্ধি, কিন্তু ত্রিপুরায় ইউনিট স্থাপনের পরিসংখ্যান হ্রাস পেয়েছে বছর বছর। যেখানে উত্তর পূর্বে কিছু রাজ্যে উৎপাদন বৃদ্ধি হয়েছে, সেখানে ত্রিপুরায় ক্রমাগত অবনতি স্পষ্টতই প্রমাণ করে নীতিগত পরিকল্পনা দুর্বলতা। অপরদিকে ত্রিপুরায় বাড়ছে লাখপতি দিদিদের সংখ্যা বলেও দাবি করছে রাজ্য সরকার, কিন্তু বাস্তব পরিসংখ্যান অনুসারে যেখানে উৎপাদন নেই, বাজারে নেই স্থানীয় পণ্যের সরবরাহ, ক্ষুদ্র শিল্পে মহিলাদের অংশগ্রহণ অত্যন্ত কম। ক্ষুদ্র শিল্পে দেশের মোট মহিলা উদ্যোগীদের মধ্যে ত্রিপুরার অংশ মাত্র 0.23%, যা উত্তর পূর্বের মধ্যে সবচেয়ে কম এবং দেশের তালিকাতেও তলানিতে। সেখানে সরকারের দাবি নিয়ে উঠেছে প্রশ্নচিহ্ন। মহিলা স্বসহায়ক গোষ্ঠীগুলোর প্রকৃত আর্থিক উৎপাদন কোথায়, প্রশ্ন উঠছে তা নিয়েও। কেন্দ্রীয় এমএসএমই মন্ত্রকের দাবি অনুসারে এনএসআইসি ভেন্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, লঘু উদ্যোগ ভারতী সবই কাজ করছে সক্রিয়ভাবে। 2024 সালে ত্রিপুরার 610 জন তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের যুবক যুবতী পেয়েছেন এই প্রকল্পের সুবিধা। তবে কেন উদ্যোক্তার সংখ্যা বাড়ছে না, তা নিয়েই উঠছে প্রশ্ন। কেন প্রকল্প অনুমোদন এত ধীর, কেন উৎপাদন এত কম, তা নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। ত্রিপুরার পরিসংখ্যান অনুসারে এখানে বাড়েনি ক্ষুদ্র শিল্প। এই ক্ষেত্রে স্থানীয় উদ্যোক্তা তৈরির পরিবেশ এবং উৎপাদনের প্রচার কেবলমাত্র সরকারিভাবে। যেখানে বরাদ্দকৃত সরকারি টাকায় ব্যয় হয়নি, সেখানে কেন্দ্রের ঘোষিত উন্নয়ন নীতিগুলি বাস্তবে কার্যকর নিয়ে বরাবরই উঠেছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা শহরের ব্যস্ত রাস্তায় এক অটো রিকশা ঘুরছে অন্যদের থেকে আলাদা। সেটি চালাচ্ছেন প্রীতি দেব, যিনি সাহসের এক নিদর্শন হিসেবে দাঁড়িয়েছেন শহরের মানুষের সামনে। সংসারের ভরণ পোষণের দায়িত্বে থাকা নিজের স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে প্রীতি দেব পথ চলা শুরু করেছেন মহিলা অটো চালক হিসেবে। পারিবারিক সমর্থন থাকলেও সমাজের কিছু অংশ এখনও এই নতুন ধারার নারীর প্রতি দ্বিধাশীল। তবুও 3 মাস ধরে প্রতিদিন রাস্তায় তাঁর অটো ঘুরছে জীবিকার পাশাপাশি নারী ক্ষমতায়ন ও সামাজিক মানসিকতার পরিবর্তনের এক অনন্য বার্তা নিয়ে। এই নিয়ে একটা ছোট্ট প্রতিবেদন শুধুমাত্র আপনাদের জন্য। আগরতলা শহরের সড়কে চলাচলরত অটো রিকশাগুলোর মধ্যে নিউজ নাওয়ের চোখে পড়ল একটি বিশেষ অটো। সেটি চালাচ্ছেন প্রীতি দেব, যিনি একজন মহিলা অটো ড্রাইভার। সামাজিক ধারার মধ্যে এখনো অটো চালানো মহিলাদের ক্ষেত্রে গণ্য করা হয় না একটি স্বাভাবিক পেশা হিসেবে। তবুও সংসারের দায়িত্ব ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্য নিয়ে এই পেশায় নেমেছেন শেখেরকোটের উত্তম চৌমুহনীর প্রীতি দেব। প্রীতি দেবের জন্য সবচেয়ে বড় সহায়ক শক্তি তার পরিবার। শাশুড়ি ঘরে রান্নাবান্না চালাচ্ছেন, কোনো বাধা দিচ্ছেন না স্বামীও। তারা উভয়ই পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করছেন প্রীতি দেবকে। খুব সাপোর্ট করে। আচ্ছা, আর হাজবেন্ড? হাজবেন্ডও সাপোর্ট করে। আমার শাশুড়ি মা তো রান্না টান্না করে, নাহলে তো আমি এত চাপ নিয়ে কি আর পারলাম হলে। 3 মাসে তোমার কেমন অভিজ্ঞতা? শহরের বুকে অটো চালাচ্ছ? হ্যাঁ, ভালো কি খারাপ? হ্যালো, যারা তোমার গাড়িতে ওঠে সব সময়, যে ধরো যেমন আমি আজকে, আমার খুবই ভালো লাগছে তোমাকে এখানে এইরকম ভাবে দেখতে পেয়ে। শহরে সচরাচর এটা চোখে পড়ে না। তোমার কি অনুভূতি? মানুষের থেকে তুমি কেমন সাড়া পাও? ভালো সাড়া কি খারাপ সাড়া? খারাপ না, কিছু খারাপ আছে যার মন্তব্য মনে করো আগের দিনের তারা কিছু খারাপ বলে। বিশেষজ্ঞরা বলছেন পারিবারিক সমর্থন নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাথমিক স্তম্ভ। যেখানে পরিবার সমর্থন দেয়, সেখানে
নারী নিজের দক্ষতা এবং আত্মবিশ্বাসের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে নিজেকে। পুরনো ধারার সঙ্গে লড়াই, তবে সমাজের কিছু অংশ এখনো নারীর এই ধরনের পেশা গ্রহণে অনিশ্চিত। প্রীতিদেব জানান, মহিলা অটো ড্রাইভার হওয়ায় যাত্রী তাদের অটোতে উঠতে দ্বিধা বোধ করেন অনেকে। নারীর স্বাধীনতা ও অর্থনৈতিক স্বাবলম্বিতার পথে সবচেয়ে বড় বাধা শুধুমাত্র সামাজিক প্রথা নয়, বরং রয়েছে মানসিক ধারণা ও লিঙ্গভিত্তিক পূর্ব ধারণাও। তোমার মনে হয়েছে যে তুমি মেয়ে ড্রাইভার বলে কেউ উঠতে চাইছে না? হ্যাঁ, এরকম হয়েছে অনেকেই হয়েছে। এখনই আমরা একটা ছোট্ট ঘটনার সাক্ষী হলাম কি মেয়ে ড্রাইভার দেখে মহিলাটা উঠতে চাইছিলেন না। তো এই জায়গাটা কি কোথাও তোমার ইচ্ছা শক্তিকে কমিয়ে দেয় নাকি আরো বাড়িয়ে দেয়? যে আরেকবার দেখবে, তারপর আরেকবার ইচ্ছা হবে যে না ও যেতে পারবো, ভয় পায় নেই তো তার জন্য। তুমি অনেক ভালো থাকো, তোমার মতো শক্তি সকলের জুগাক মনে, এটাই আমার মন থেকে খুব চাইবো ঈশ্বর তোমার ভালো করুন। সমাজে নারীর ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতা প্রচারের এক গুরুত্বপূর্ণ প্রতীক প্রীতিদেবের এই উদ্যোগ শুধু অর্থ উপার্জনই নয়, সামাজিক পরিবর্তনের প্রতীক হিসেবেও ধরা যেতে পারে প্রীতিদেবের এই উদ্যোগ। নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে তার সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়, জন্মায় আত্মবিশ্বাস এবং হ্রাস পায় পরিবারের উপর নির্ভরতা। এই দিক থেকে প্রীতিদেবের পদক্ষেপ একাধারে প্রাত্যহিক জীবনের চ্যালেঞ্জ মোকাবেলার ও দীর্ঘমেয়াদী সামাজিক বার্তা দেওয়ার একটি দৃষ্টান্ত। সাহস, সমর্থন ও পরিবর্তনের প্রতীক প্রীতিদেবের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে নারীর ক্ষমতায়ন কেবল আইন বা নীতি নয়, এটি শুরু হয় পারিবারিক সমর্থন, সামাজিক মানসিকতার পরিবর্তন এবং নিজস্ব সাহস থেকে। যখন পরিবার সমর্থন দেয় কিন্তু সমাজ দ্বিধাগ্রস্ত থাকে, তখনই সমাজের মানসিক প্রাচীর ভাঙার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হয় নারীকে। আর সেই উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন অটো রিকশা চালক প্রীতিদেব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শ্রীমন্তপুর পঞ্চায়েতের ভোগজোড় এলাকায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে যৌথভাবে অভিযান চালিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে সোনামুড়া থানার পুলিশ ও বিএসএফ। অভিযান চলাকালে বাবুল মিয়া ও তার স্ত্রী মোর্শেদা বেগম প্রথমে ধস্তাধস্তি করেন পুলিশের সঙ্গে, পরে পুলিশের দ্রুত তৎপরতায় আটক করা হয় উভয়কেই। তল্লাশিতে বাবুল মিয়ার বাড়ি থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। ধৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ঘটনার সঙ্গে যুক্ত অন্যদের খুঁজে বের করার জন্য তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বয়স कितने साल की है? 17-18 और दूसरा बच्चा कितना? বয়স कत? 32। बच्चे कितने हैं? 3 मुर्शिदा मुर्शिदा बेगम बेगम। कितना एज? समस्या আছে এটার লাগে শহর হয়ে গেছে ও এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। আরো আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ দেওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।